নমস্কার বন্ধুরা, অজানা কথা চ্যানেলটির তরফ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আপনারা আমার কাছ থেকে শুনতে চলেছেন বিষ্ণুপুর গ্রামের পুরনো রাজবাড়ির অলৌকিক ঘটনা। গ্রামটির নাম বিষ্ণুপুর। ছোট একটি গ্রাম, কিন্তু গ্রামটির সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। গ্রামটির চারিদিকে সবুজে ঘেরা, আর সেই সবুজ ঘেরার মধ্যে দিয়ে চলে গেছে গ্রামের প্রবেশপথ। আর সেই প্রবেশপথের দুই ধারে রয়েছে সারি সারি গাছ। গ্রামের মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন ছোট বড় বিভিন্ন রকমের খড়ের চালের কাঁচা বাড়ি। যখন বিকেল হয়ে সন্ধে গড়ায়, তখন মাঠ থেকে রাখালের দল গরুর পাল নিয়ে বাড়ি ফিরছে, যা দেখে এই সবুজ গ্রামের সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, গল্পে ফেরা যাক। যেই সুন্দর গ্রামটির বর্ণনা এতক্ষণ শুনলেন, সেই গ্রামেই ঘটে গিয়েছিল এক ভয়ানক অলৌকিক ঘটনা। আর সেই ঘটনাটি আজকে আপনাদেরকে আমি বলে শোনাবো। আর সেই ঘটনাটি হলো পুরনো রাজবাড়ির অলৌকিক ঘটনা। বিষ্ণুপুর গ্রামের জমিদার ছিলেন শচীন্দ্রনাথ রায়চৌধুরী। তার পরিবারে ছিল 3 ছেলে ও তার স্ত্রী। তার স্ত্রীর নাম কুসুম কামিনী দেবী রায়চৌধুরী ও তার বড় ছেলের নাম শ্রীজিৎ রায়চৌধুরী। সে তার বাবার সাথেই জমিদারি সামলাতেন, আর মেজ ছেলে থাকতেন শহরে তার স্ত্রী ও পুত্রকে নিয়ে। তার নাম ছিল উদয়নারায়ণ রায়চৌধুরী। আর ছোট ছেলেটি তার নিজের বাড়িতেই থাকত, ও তার নাম রাঘব রায়চৌধুরী। একদিন সম্পত্তির কিছু ব্যাপার নিয়ে জমিদারের বড় ছেলে ও ছোট ছেলের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, এবং এই ঝামেলার মধ্যে ছোট ছেলের দোষ থাকায় তার বাবা শচীন্দ্রনাথ বাবু রাগে উত্তেজনার বশে তার ছোট ছেলেকে বলে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এ কথা শুনে রাঘব রায়চৌধুরী বাড়ি ছেড়ে চলে যায়, এবং সে চলে যাওয়ার আগে বলে, আমি যা পাইনি তা কখনো অন্য কারোর হতে দেব না। এরপর অনেক বছর কেটে যায়, কিন্তু রাঘব রায় আর ফেরে না। এখন ধীরে ধীরে শচীন্দ্রনাথ বাবুর বয়স বাড়ার কারণে সে তার বড় ছেলেকে সমস্ত জমিদারির দায়িত্ব দিয়ে দেয়, এবং বড় ছেলে শ্রীজিৎ রায় চৌধুরী ভালোভাবে সব কিছু সামলাচ্ছিলেন। কিন্তু হঠাৎ একদিন ঘটল এক অবিশ্বাস্য এক ঘটনা। বাড়ির সামনে দেখা গেল রাঘব রায়চৌধুরীকে, এবং তারা সবাই তার দিকে তাকিয়ে রইল স্থিরভাবে। রাঘব বলল, বাবা, আমি যা ভুল করেছি তা আমি বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করে দিন। এবং বাবার পায়ে ধরে সে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। শচীন্দ্রবাবু সব কিছু ভুলে তার ছোট ছেলেকে অর্থাৎ রাঘবকে জড়িয়ে ধরে এবং বলে, এতদিন তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কোথায় ছিলে তুমি? রাঘববাবু বলে, বাবা, আমি আমার পাপের ভার কমানোর জন্য এক আশ্রমের সেবার কাজে যুক্ত হই। এ কথা বলতেই শচীন্দ্রনাথ বাবু বলে, তুমি যদি ফিরে না আসতে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। এই বলে অঝরে কেঁদে ওঠে, আর বলে, তুমি যখন ফিরে এসেছো আর তোমাকে কোথাও যেতে দেব না। বড় দাদার সাথে এখন থেকে তুমি জমিদারি সামলাবে। এবার কুসুম কামিনী দেবী তার ছেলেকে নিয়ে বাড়ির মধ্যে চলে যান, এবং সবাই খুব খুশি হয়। এই আনন্দ পালনের জন্য জমিদারবাবু রাজবাড়িতে এক অনুষ্ঠান আয়োজন করে। গ্রামের সকল লোকের আমন্ত্রণ ছিল সেদিন রাজবাড়িতে। রাজবাড়িতে সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছিল, কিন্তু রাঘব রায় বাবুর মনে এক বিন্দুও আনন্দের লেশ ছিল না। অনুষ্ঠানের দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত অনেক লোক এসেছিল রাজবাড়িতে। রাজবাড়িতে প্রতিটি কোণায় কোণায় জ্বলে উঠেছিল আলো, সাজানো হয় ফুল দিয়ে চারিপাশ। শচীন্দ্রবাবু ও তার স্ত্রী কুসুম কামিনী দেবী সবাইকে স্বাগত জানাচ্ছিলেন, কিন্তু রাঘববাবুর মনে ছিল এক অন্য মতলব। যখন রাজবাড়ির অনুষ্ঠান একেবারে শেষের মুহূর্তে, রাঘব রায় চৌধুরী তখন এক অন্য রূপে আগত হয়, এবং তার কিছু গোপনীয় লোক নিয়ে রাজবাড়িতে সকলকে আটক করে। আটক করার পর তার পিতা অর্থাৎ শচীন্দ্রবাবুর উদ্দেশ্যে বলেন, আমি কি বলেছিলাম যে আমি যা পাবো না তা কখনো অন্যের হতে দেব না। এই কথা বলে এক অট্ট হাসি দেয়, এবং তার রক্ষীদের আদেশ করে সবাইকে বেঁধে রাজবাড়ির উঠোনে নিয়ে আসতে। তাদের সবাইকে রাজবাড়ির উঠোনে নিয়ে আনা হয়। তারা দেখে উঠোনের মাঝখানে 3টি গর্ত খোঁড়া আছে। সেই মুহূর্তে রাঘববাবু আদেশ করে,
তাদেরকে গর্তে ফেলে দেওয়া হোক। কথাটা বলতেই তার অনুগামীরা সবাইকে টানাটানি করে নিয়ে যায় সেই গর্তের সামনে। শচীন্দ্রবাবু তাকে বলে, তোর কোনো দিন ভালো হবে না, তুই আজ যা করছিস একদিন এর ফল তুই পাবি। এই কথা শুনে রাঘববাবু তার দাদা অর্থাৎ সৃজিতবাবুর সামনে এসে তার হাতে থাকা একটি ছুরি দিয়ে সৃজিতবাবুর ধর থেকে মুন্ডু আলাদা করে দেয়। সেই কাটা মুন্ডু হাতে নিয়ে বলেন, এবার থেকে তুই শরীরে না অশরীরে এই বাড়িতে থাকবি। এক ভয়ঙ্কর কণ্ঠস্বরে বলে একে একে সবাইকে জ্যান্ত কবর দেওয়ার আদেশ দেন রাঘব রায়চৌধুরী। শচীন্দ্রনাথ বাবু পাথরের মতো শক্ত হয়ে গেলেন। বললেন, রাঘব, তুই এর ফল পাবি, আমাকে মেরে ফেল, কিন্তু তোর মাকে মারিস না, ও তো তোর জন্মদাত্রী মা। কিন্তু তখন রাঘব বাবুর মনে লোভ, লালসা ও ক্ষমতা পেয়ে এক নরকীয় দানব হয়ে উঠেছিল। সবাইকে জ্যান্ত কবর দিয়ে দেওয়ার পর সে তার দাদার কাটা মুন্ডুটি রেখে দেয় একটি সিন্দুকের মধ্যে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তারপর হঠাৎ একদিন রাঘব রায়চৌধুরীর ঝুলন্ত লাশ পাওয়া যায় বাড়ির মধ্যে থাকা এক পেয়ারা গাছের সাথে। এরপর এসব খবর পেয়ে তার মেজদা উদয়নারায়ণ রায় গ্রামে ফেরে। তার বাবা মা ও তার বড়দার কথা জানতে পারে। সে সব কিছু গ্রামের লোকের কাছে শুনে তার ছোট ভাইয়ের উপর রাগে ক্ষোভে ভেঙে পড়ে। তার এই অবস্থা দেখে বলে, তুই যে এত কিছু করে মা বাবা দাদার সাথে ছলনা করলি, কী লাভ হলো, কী নিয়ে যেতে পারলি? এবার সে নিজেকে সামলে নিয়ে বলে গ্রামের সকলকে যে তার ভাই অর্থাৎ রাঘব রায়কে সৎকারের ব্যবস্থা করতে হবে। সৎকারের পর রাঘববাবুর পরলৌকিক ক্রিয়া মিটিয়ে সে বাড়ি বন্ধ করে দিয়ে আবার ফিরে যায় শহরে। আর সে বিষ্ণুপুর গ্রামে কোনো দিন ফিরে আসেননি। রাজবাড়ি থেকে যায় তালা বন্ধ হয়ে। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। এখন রাজবাড়ির কিছুটা অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রামের লোকেরা ওই রাজবাড়ির আশেপাশেও যায় না। গ্রামের লোকেরা বলে ওই রাজবাড়ির মাটি নাকি অভিশপ্ত, সেখানে নাকি প্রেতের বাস। গ্রামের অনেকেই নাকি ওই রাজবাড়ির প্রাঙ্গণে অলৌকিক কিছু ঘটনার সাক্ষী হয়েছে। সেই কারণে সেই স্থানে আর কেউ যায় না। এমনকি সন্ধে হলে বাড়ি থেকে আসে বিভিন্ন রকম ভয়ঙ্কর আওয়াজ। এরপর বহু বছর কেটে যায়। একদিন শহর থেকে কয়েকজন ছেলে মেয়ে আসে এই গ্রামের সৌন্দর্য দেখতে ও গ্রাম সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে। তারা ছিল একটি আননোন ডেটা কালেকশন টিম। তারা এই প্রজেক্ট নিয়ে কাজ করছিল। ইন্টারনেটের মাধ্যমে কিছু তথ্য পেয়ে তারা এই ঘটনার পুরোটা জানতে এই গ্রামে এসেছিল। সেই দলে ছিল মোট 4 জন সদস্য, 3 জন ছেলে ও 1 জন মেয়ে। তাদের নাম শুভ্র, ঋষি, তন্ময় ও সৃষ্টি। এই দলের সব থেকে বয়সে ছোট ছিল সৃষ্টি। সে ছিল খুব সাহসী ও দলের অন্যতম এক সদস্য। তারা গ্রামে এসে চারিপাশটা ঘোরে এবং গ্রামের লোকজনের সাথে কথা বলে। এক বয়স্ক মানুষের কাছ থেকে বিষ্ণুপুর গ্রামের রাজবাড়ি সম্বন্ধে জানতে পারে। তারা ঠিক করে তারা একবার ওই রাজবাড়ি দেখতে যাবে এবং সেই বৃদ্ধ লোকটির কাছ থেকে বিদায় নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারা কিছুটা হেঁটে সেই স্থানে পৌঁছে যায়। চারিপাশটা ফাঁকা, বড় বড় গাছ ও জঙ্গলে ভর্তি। রাজবাড়ি থেকে কিছুটা দূরে দেখল একটা মন্দির। সৃষ্টি এগিয়ে গেল মন্দিরের দিকে এবং বাকিদেরকে বলল, এসো, কিসের মন্দির ওইটা দেখে আসি। সবাই মন্দিরের দিকে এগিয়ে গেল। কাছে যেতেই দেখা গেল মন্দিরের গর্ভগৃহে মা কালীর মূর্তি। মা কালীর অপরূপ রূপ ও গায়ের রং ঘোর কালো বর্ণের। সৃষ্টি ও বাকিরা মাকে প্রণাম করে ও মায়ের রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। এর মধ্যে হঠাৎ আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। তারা সবাই মন্দির প্রাঙ্গণে উঠে আসে ও তারা দেখে মা কালীর মন্দিরের পেছনে বাবা ভোলানাথের মন্দির। এর মধ্যে শুরু হয় বৃষ্টি। অনেকক্ষণ কেটে যায় কিন্তু বৃষ্টি থামে না। তখন সৃষ্টি বলে ওঠে, তন্ময়দা, চলো আজ ওই বাড়িতেই আমরা সবাই রাত্রিটা কাটিয়ে দিই। এখান থেকে তো ফেরার জন্য এখন আর ট্রেন পাবো না। কিন্তু শুভ্র বলে ওঠে, আমাদের কি ওই বাড়িতে যাওয়াটা ঠিক হবে? তখন সৃষ্টি শুভ্রদাকে বলে, তাছাড়া তো এখানে অন্য কোনো থাকার জায়গাও নেই। তারা সবাই ঠিক করে এই বাড়িতেই থাকবে তারা এবং একে একে সবাই রাজবাড়ির দরজার দিকে এগিয়ে যায়। দরজায় তালা থাকার কারণে তারা দেখল দরজার সাইডে দেওয়াল ভাঙা আছে
এবং সেই ভাঙ্গা স্থান দিয়েই বাড়ির মধ্যে প্রবেশ করলো। তারা দেখছে বাড়ির কিছু কিছু অংশ, দেওয়াল ভেঙে গেছে, কাঠের দরজাগুলিও পচে মাটির সাথে মিশে গেছে। তারা বাড়ির উঠোনে এসে দাঁড়ালো। এবার লক্ষ্য করলো এখনো কিছু অবশিষ্ট ঘর আছে যেগুলিতে থাকা যেতে পারে। তারা চটপট করে একটি ভালো দেখে ঘর বেছে নিল। তারা দেখলো ঘরটি একটু পরিষ্কার করে নিলেই থাকা যাবে। তাড়াতাড়ি করে পিঠ থেকে ব্যাগ নামিয়ে পরিষ্কার করে নিল ঘরের মেঝে। এবার একটি মাদুর পেতে সবাই বসলো তার উপর। এতক্ষণ ঋষির মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বলছিল, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায় ও চারিপাশ অন্ধকার। ঋষি মোবাইল চেক করে বলল ব্যাটারি শেষ, তাই মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। কিন্তু শুভ্রর ব্যাগে কয়েকটি মোমবাতি ছিল, সেগুলো তারা দেশলাই কাঠি দিয়ে জ্বালালো। তারা তাদের ব্যাগ থেকে রাত্রের সব খাবার দাবারের জিনিস বের করলো, তা সকলে মিলে খেতে বসলো। এবার হঠাৎ তারা একটা জিনিস লক্ষ্য করলো, বাড়ির পূর্ব দিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। তারা কিছুটা চমকে গেল যে এত রাত্রে কে কাঁদছে, আর এই বাড়িতে তো অন্য কেউ থাকে না, তাহলে কি সত্যিই কোনো অপশক্তি এখানে বাস করে? এই কথাগুলো শুনতেই তন্ময় চেঁচিয়ে বলে, তোরা দাঁড়া, আমি বাইরে যেয়ে দেখে আসছি এই আওয়াজের উৎসটা কি। এই বলে সে ঘরের বাইরের দিকে চলে যায়। সবাই বারণ করার সত্ত্বেও সে শোনে না, কিন্তু অনেকক্ষণ কেটে যায়, তন্ময় আর ফেরে না। এবার তারা একটু দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। সৃষ্টি বলে, চলো আমরা একটু বাইরেটা দেখে আসি। কোথায় গেল তন্ময়দা? এই বলে তারা দুটো টর্চ লাইট নিয়ে বাড়ির চারিপাশটা দেখতে লাগলো ও জোরে জোরে তন্ময়কে ডাকতে লাগলো। কোথাও খুঁজে না পেয়ে শুভ্র বলল, কোথায় গেল ছেলেটা? তখন তারা তিনজনেই একটা অস্পষ্ট আওয়াজ শুনতে পায়। আওয়াজটা আসছে উপরের একটা ঘর থেকে। তারা সেই শব্দ অনুসরণ করে উপরের দিকে ওঠার জন্য সিঁড়ির কাছে যায় এবং তারা সিঁড়ি দিয়ে উঠতে যাবে, তখনই তারা লক্ষ্য করলো সিঁড়ির প্রতিটি ধাপে তাজা রক্তের ছাপ। এই দেখে তারা ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল, বাঁচাও! সেই সময় একটা কান ফাটা বাজের শব্দ বিদ্যুতের ঝলকানি চারিদিকটা আলো করে দিল। সেই বিদ্যুতের আলোয় তারা দেখলো এক এক করে তিনটি অবয়ব মাটির নিচ থেকে বেরিয়ে এলো। তারা এসব চোখের সামনে দেখে বিশ্বাস করতে পারছিল না। শুভ্র ভয়ার্ত কণ্ঠে বলে, চল সবাই এখান থেকে পালাই। কিন্তু তখন তারা লক্ষ্য করলো অবয়বগুলো তাদের দিকে এগিয়ে আসছে। যখন অবয়বগুলি তাদের থেকে কিছুটা দূরে, তখন তারা ভালোভাবে দেখতে পেল তিনটি ছায়ামূর্তির মধ্যে একটি মূর্তির মাথা নেই। এই দেখে তারা সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে থাকে, কিন্তু তারা দেখতে পাচ্ছিল যে তাদের পেছনে সেই তিনটি অবয়ব আসছে। যখন তারা সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছালো, তখন অদ্ভুতভাবে বাড়ির আলোগুলি জ্বলে উঠল এবং তারা হতচকিত হয়ে চারিপাশটা দেখতে লাগলো। বাড়ির পুরো চেহারাটাই যেন বদলে গিয়েছে। তারা যখন বাড়িতে প্রবেশ করেছিল তখন চারিদিকে ভগ্নস্তূপ, কিন্তু এখন এরকম কি করে হতে পারে? এ কোন অদ্ভুত অলৌকিক মায়া! এসব ভাবতে ভাবতে তারা পেছনে ঘুরে দেখলো সেই তিনটি অবয়ব দাঁড়িয়ে আছে। এবার তাদের ভালোভাবে দেখা যাচ্ছে একজন মহিলা ও দুইজন পুরুষ। তাদের চেহারা দেখে মনে হচ্ছে শরীরের একটুও রক্ত নেই ও চোখগুলির জায়গায় শুধু দুটি গর্ত, আর একজনের মাথাবিহীন ধর। গলার কাছ থেকে অঝরে পচা গলা মাংস রক্ত বেরিয়ে পড়ছে। তারা শুধু আমাদের উদ্দেশ্য করে বলছে, মুক্তি, মুক্তি দাও আমাদের। এসব দেখেই ঋষি জ্ঞান হারিয়ে ফেলে। কি করবে এখন তারা? এসব ভাবতেই পূর্ব দিকের ঘরের দরজাটা হঠাৎ খুলে যায় এবং ভেসে আসে এক অট্টহাসি। সে ঘর থেকে বেরিয়ে এলো এক দানব আকৃতির পুরুষ। তার বাঁ হাতে ধরা একটি কাটা মুন্ডু ও ডান হাতে ছিল একটি ধারালো ছুরি। সে আমাদের দিকে তাকিয়ে বলল, কেন এসেছিস এখানে? এই বাড়ির ইতিহাস নিয়ে জানার এত আগ্রহ কেন? প্রাণ নিয়ে ফিরতে পারবি? এই কথা বলে তেড়ে আসে শুভ্রর দিকে এবং এক নিমিষের মধ্যে শুভ্রর চোখগুলো উপড়ে নেয় এবং সেই চোখগুলি খেতে থাকে চিবিয়ে চিবিয়ে। শুভ্র মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ও কিছুক্ষণ নড়াচড়া করার পর শুভ্রর দেহটা নিস্তেজ হয়ে পড়ে
সেই সব সহ্য না করতে পেরে সৃষ্টি দানব আকৃতির লোকটির দিকে উদ্দেশ্য করে বলল, আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি, কেন করছেন এইরকম আমাদের সাথে? কিন্তু কোনো কথা না শুনে সে বলে, কেন এসেছিলে এই বাড়িতে? এই বাড়ি আমার, এখানে যা চাইবো সেটাই হবে। আমি রাঘব রায়চৌধুরী। এই কথাটি বলা মাত্র সৃষ্টি বুঝতে পারে এই সেই ছেলে যে নিজের হাতের তার বাবা মাকে ও ভাইকে হত্যা করে। তখন পেছন থেকে অস্পষ্ট ভাঙা গলায় আওয়াজ আসে। সৃষ্টি ঘুরে দেখল বয়স্ক প্রাণহীন মূর্তিটা বলছে, তুই আজ শাস্তি পাবি। যখন তুই আমাদের জ্যান্ত অবস্থায় কবর দিয়েছিলিস, আমাদের খুব কষ্ট হয়েছিল। তোর মা অনেক বাঁচার চেষ্টা করছিল, কিন্তু আস্তে আস্তে শরীর থেকে প্রাণটা বেরিয়ে যায়। সেই দিন থেকেই শুধু আমরা অপেক্ষায় ছিলাম এই বদলা কবে নেব। কিন্তু দেখ, তোর ভাগ্যের কি পরিহাস যে তুই তার আগেই ডাকাত দলের হাতে মারা পড়িস, আর তারা তোকে মেরে ওই পেয়ারা গাছের ডালের সাথে ঝুলিয়ে দেয়। কিন্তু মৃত্যুর পরেও তুই তোর কুকর্ম বন্ধ করিসনি, আর এই জন্যই তোর আত্মা আজও শান্তি পায়নি। এই কথাগুলো শেষ না হতেই রাঘব রায় ঝাঁপিয়ে পড়ে তার মৃত বাবার পচা গলা ওই শরীরটার উপর আর ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তখন সৃষ্টি কি করবে তা বুঝতে না পেরে ঋষির অচেতন শরীরটা টেনে নিয়ে যায় পাশের একটা ঘরে এবং ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। এদিকে বাইরে তখন তাণ্ডব চলছে। দরজার গায়ে জোরে জোরে আঘাত করছে রাঘব রায় চৌধুরী আর বলছেন, তো আজকেও বাঁচবি না? তার হাতে ধরে রাখা কাটা মুন্ডুটা আর্তনাদ করতে থাকে। এরপর সৃষ্টির মধ্যে এক পরিবর্তন দেখা যায়। তার মুখে দেখা যায় এক অদ্ভুত হাসি ও চোখে পৃথিবী ধ্বংসের সমান প্রলয়। তার হাতে খড়গ, মাথার চুল অবিন্যস্ত এলোমেলো হয়ে হাওয়ায় উঠছে। এবার সে বলে, তোর ধ্বংস আমার হাতে। এই কথা বলে শুরু হয় তাদের মধ্যে এক মহাপ্রলয়। এর মধ্যে ঋষির জ্ঞান ফেরে। সে সৃষ্টিকে এইভাবে দেখে কিছু বুঝতে পারছিল না। কিছুক্ষণ লড়াই চলার পরে সৃষ্টি তার হাতের খড়গটা দিয়ে রাঘব রায়ের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেয়। এরপরে সব কিছু শান্ত ও নিচ্ছুম হয়ে যায়। তারপরে সেই রাজবাড়ি থেকে ঋষি ও সৃষ্টি বেরিয়ে আসে। তখন ভোর হয়েছে। তারা মায়ের মন্দিরে এসে বসে। কিন্তু দুঃখের ঘটনা একটাই, তারা তাদের দুই বন্ধুকে বাঁচাতে পারেনি। শুভ্রকে তাদের সামনেই হত্যা করে রাঘব রায় ও তন্ময়কে প্রথমে খুঁজে না পাওয়া গেলেও যখন তারা রাজবাড়ি থেকে বেরিয়ে আসে তখন তারা দেখে সেই পেয়ারা গাছটির সাথে তন্ময়ের নিথর দেহটা ঝুলছে। এসব দেখে সৃষ্টি ভেঙে পড়ে ও অঝরে কাঁদতে থাকে। এরপর সকাল হয়। তারা গ্রামের দিকে এগিয়ে যায়। গ্রামবাসীকে সব ঘটনার কথা খুলে বলে। তারা সবাই একভাবে ওদের কথা শোনে ও অবাক হয়ে তাকিয়ে থাকে দুজনের দিকে। সৃষ্টি আরও একটি কথা বলে গ্রামবাসীদের, ওই রাজবাড়ির উঠোনে 3টি লাশ পোতা আছে, সেগুলো উঠিয়ে সৎকার করে দিতে। এরপর সেখান থেকে তারা শহরে ফিরে যায়। ধীরে ধীরে বন্ধুদের হারানোর শোক কাটিয়ে ওঠে। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। কিন্তু একদিন হঠাৎ ঋষি ও সৃষ্টি একটি অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে শুভ্র ও তন্ময় তাদেরকে বলছে, অনেক দিন হয়ে গেল তোদের দেখিনি, কবে আসবি বিষ্ণুপুরে? তো বন্ধুরা, একটা জিনিস রহস্যময় হয়ে থেকে যায় যে ঋষি ও সৃষ্টি একই স্বপ্ন কি করে দুজনে দেখল। তাহলে সত্যিই কি শুভ্র আর তন্ময় ওই রাজবাড়িতে এখনও রয়ে গেছে? তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রকম ঘটনা থাকলে সেগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং যদি এই ঘটনাগুলি আমাদের ভালো লাগে, আমরা অবশ্যই ইউটিউব চ্যানেলে গল্পটি শোনাবো। আমাদের ঘটনা পাঠানোর জন্য আপনাদের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটিতে ঘটনাটি লিখে পাঠাতে পারেন। সবশেষে আপনাদের কাছ থেকে একটাই চাওয়া যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আমাদের গল্পগুলি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এইভাবেই আমাদের পাশে থাকুন।